রহমতুল্লাহ আলাইহের মতো আরো অনেক ওলিয়া উলিয়ারা শুয়ে আছেন। খুব ভালো লাগছে এতদিন পরে আবার সিলেটে আসতে পেরে। আমার মনে হয় প্রায় 12-13 বছর তো হবেই, তারপরে আবার আমি সিলেটে আসার সুযোগ হয়েছে। আপনারা জানেন এই 12-13 বছরের মধ্যে 5 বছর জেলে ছিলাম, 6 বছর বিদেশে ছিলাম, কাজে 11 বছর তো আসার সুযোগ ছিল না। এখন মহান জুলাই বিপ্লবের পরে আবার আমার বাংলাদেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমার দেশ চালু হয়েছে, আবার আমি সিলেটে আসতে পেরেছি। কাজেই সেই জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমাদের সহকর্মী শহীদ আবু তোরবের কথা মনে করছি, যিনি এই জালিম সরকারের বিরুদ্ধে বিপ্লবে জীবন দিয়েছেন, এবং শহীদ আবু তোরবের সাথে আরো যারা সিলেট বিভাগের যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, লম্বা আলাপ আপনারা শুনেছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন আমার সহকর্মীদের কাছ থেকে। 2টা বেজে গেছে, আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আজকে আছে, সেই কারণে বক্তব্য দীর্ঘায়িত করার সময় নাই। শুধু কয়েকটি বিষয় আপনাদের সাথে সম্পর্কিত কয়েকটি বিষয়ে আমি কথা বলবো। তার মধ্যে একটু আপনাদেরকে বলি যে আমি পত্রিকাটা কিভাবে এখন চালাচ্ছি। একটু আগে জাহিদ বলেছে যে আমি ফুল টাইম সম্পাদক, সারাদিন অফিসে থাকি। আপনারা ঢাকায় এলে দেখতে পাবেন আমি কি ধরনের ব্যস্ততার মধ্যে সময় কাটাই। কমপক্ষে 100 জনকে তো আমার দেখাই করতে হয়, অন্তত 100 জন আসেন আমার সাথে দেখা করতে, তাদেরকে 2 মিনিট করে সময় দিলেও 200 মিনিট সময় লাগে। এবং মানুষের অনেকে আসেন সাজেশন নিয়ে, কেউ আসেন অফিসের কাজে, কেউ আসেন তাদের শুধুমাত্র তাদের ভালোবাসা জানাতে। এটাও এক অদ্ভুত অভিজ্ঞতা। গত পরশু দিনের কথা বলি, এক ভদ্রলোক নিয়ে আসছেন কেরানীগঞ্জ থেকে, তার ক্ষেতের লাউ আর টমেটো দিয়ে আসছেন আমার জন্য। তো এগুলো দেখলে মনে হয় যে আমাদের লড়াই, আমার দেশের লড়াই ব্যর্থ হয় না হলে এই কেরানীগঞ্জের ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমার মতোই বয়স্ক হবেন বোধ হয়, তার নিজের ক্ষেতের লাউ আর টমেটো দিয়ে আসছেন আমাকে খাওয়ানোর জন্য। তো এই পরিবর্তনটা সাধিত হয়েছে এই জুলাই বিপ্লবের পর। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমি সারাদিন অফিসে থাকি, সেই জন্য প্রায় মফস্বলের নিউজও কিন্তু আমি দেখবার চেষ্টা করি। সবগুলো দেখি বলবো না, গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি দেখি। আমি জায়গার নাম বলবো না, কিন্তু আপনাদেরকে বলি আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টের বোধহয় গোটা 3 নিউজ আমি নিজে এডিট করে দিয়েছি। মানে সেই নিউজগুলোকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, এবং নিউজগুলো আমার কাছে পাঠায়, এবং আমি তাকে বলেছি যে তুমি আমার কাছে ইমেইলে সরাসরি নিউজগুলো পাঠাও, ডিস্ট্রিক্ট প্রতিনিধি। এবং নিউজ পাঠানোর পরে আমি পুরো নিউজ আবার রিরাইট করেছি, নিজে রিরাইট করে আমি তারপরে এগুলো আবার ফরওয়ার্ড করি, আবদালকে করি, জাহিদকে করি, নিউজ এডিটরকে করি, তার লিডটা লিখে দিই। তার মানে আপনাদের নিউজও আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকের নিউজ আমার কাছে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয় এটা স্পেশাল ট্রিটমেন্ট পেতে পারে। আপনারা একটু আগে শুনলেন যে চট্টগ্রামের বিশেষ করে সোহাগের 4-5টা নিউজ লিড নিউজ হয়েছে। প্রত্যেকটা লিড নিউজ আমি নিজে এডিট করে দিয়েছি। হয় আমি ইন্ট্রো লিখেছি, না হলে আবদাল ইন্ট্রো লিখেছে। হেডলাইন গুলো আমি ঠিক করে দিয়েছি প্রত্যেকটা। তার যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, তার মানে হচ্ছে যে আপনারাও কিন্তু খুব সহজেই যদি সেরকম নিউজ পাঠাতে পারেন, সেটা ব্যুরো চিফের নিউজই হোক, ডিস্ট্রিক্ট প্রতিনিধির নিউজ হোক, উপজেলা প্রতিনিধির নিউজ হোক, নিউজের যদি সেরকম ভ্যালু থাকে, তাহলে আমি নিজে এটাকে এডিট করি, নিজে হেডলাইন দেই এবং নিজে ট্রিটমেন্ট দেই। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। কারণ আমার মনে হয় না খুব বেশি পত্রিকায় উপজেলার নিউজ কোন সম্পাদক দেখে। কিন্তু আমার দেশটা শুধু আমার কাছে একটা পত্রিকা না, আমার দেশ আমার কাছে
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার লড়াইয়ের হাতিয়ার। এই জন্যই আমি এত সময় দেই এই বয়সে এসে। এবং আপনারা জানেন যে আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোন রকম ব্যবসা নাই। আমার একমাত্র কাজ হচ্ছে আমার দেশ চালানো, এটাই আমার একমাত্র কাজ। এবং যে কথাটা একটু আগে খালেদ বলল যে আমি কয়েকবার বলেছি এটা আমার লাস্ট ইনিংস। জীবন তো পার হয়ে গেল, অনেক কাজ করেছি, নানা রকম দায়িত্ব পালন করেছি। এই বয়সে এসে এই শেষ সময় আমার দেশটাকে আমি যে উচ্চতায় নিতে চাই, আল্লাহ যদি কবুল করেন ওই উচ্চতায় যদি নিতে পারি, তাহলে মনে করব যে আমার জীবন সফল হলো। যেমন আমার দেশ আমি যখন প্রথম নিয়েছিলাম, তখন আমার সহকর্মী শাকিল বলে, প্রায় মনে করিয়ে দেয়, 2008 সালে যখন দায়িত্ব নিয়েছিলাম এই পত্রিকা, যখন এই পত্রিকা খুব বিপদে ছিল, পত্রিকাটা টিকবে কিনা এটা নিয়েই সন্দেহ ছিল যে পত্রিকাটা চালানো যাবে কিনা। সেই অবস্থায় আমি পত্রিকার দায়িত্ব নিয়েছিলাম। তখন আমি বলেছিলাম সার্কুলেশনের আমার কাছে কোনো মূল্য নাই, আমার কাছে মূল্য হচ্ছে পত্রিকাটা কতটা ইফেক্টিভ। এই পত্রিকা রাষ্ট্রীয় সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে কিনা, এই পত্রিকা সমাজকে পরিবর্তন করতে পারে কিনা, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং আমি আমেরিকার একটা পত্রিকার উদাহরণ দিয়েছিলাম, নিউ ইয়র্ক টাইমস, যে আমি চাই আমার দেশ বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমস হবে, যাহলে যে নিউ ইয়র্ক টাইমসের একটা এডিটোরিয়াল বেরোলে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা সেই এডিটোরিয়াল পড়ে। আমি চাই, যেহেতু আমার দেশ বাংলা পত্রিকা, এটা তো আর সারা পৃথিবীতে যাবে না, কিন্তু আমার দেশের এডিটোরিয়াল বেরোলে বাংলাদেশের সকল দূতাবাস যেন পড়ে, এটা অন্তত আমি চাই যে সকল দূতাবাস বাংলাদেশের আমার দেশের এডিটোরিয়াল পড়বে, সকল দূতাবাস আমার দেশের লিড নিউজ পড়বে। এরকম একটা পত্রিকা আমি দেখতে চাই। এই জন্য সার্কুলেশনের কথা যদিও আমার কলিগরা বলেছে, সার্কুলেশন আমার কাছে খুব ইম্পর্টেন্ট না। 2 নম্বর সার্কুলেশন, আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনারা সাংবাদিক, উপজেলায় যান, জেলায় যান, আপনারাই বিবেচনা করুন এই বর্তমানে এই সময় কেউ কি আপনাকে জিজ্ঞেস করছে আমার দেশের সার্কুলেশন কত? প্রত্যেকটা জায়গায় নিউজ নিয়ে আলোচনা হচ্ছে, আমার দেশের নিউজ নিয়ে আলোচনা। আমার দেশের কি সার্কুলেশন 1 নম্বর না 2 নম্বর, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। বহু উপদেষ্টা আমাকে ফোন করে বলে, মাহমুদ ভাই আমরা খুব দুশ্চিন্তায় থাকি, কালকে আপনি কোন মন্ত্রণালয়কে ধরছেন, এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। কারণ আপনার একটা নিউজ বেরোলে সারা ক্যাবিনেটে আলোচনা শুরু হয়ে যায়। আমরা একটা দুটো উদাহরণ দেই আপনাদেরকে। আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ে একটা লিড নিউজ করেছি কিছুদিন আগে, যে দুজন অত্যন্ত দুর্নীতিবাজ এসিসি চেয়ারম্যান ছিল, শিবলি এবং খায়রুল। তারা সালমান রহমানের সাথে মিলে বাংলাদেশের শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে। আমাদের নিউজ বেরোনোর 48 ঘন্টার মধ্যে শিবলি অ্যারেস্ট হয়েছে। অথচ আমি নিজে জানি, শাকিল জানে, শিবলি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পরিবারের লোক, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, আমি নাম বলছি না, অত্যন্ত ধনী এবং ইনফ্লুয়েন্সিয়াল। এই জন্য তাকে ধরা হচ্ছিল না এতদিন। আমার দেশের নিউজ বেরোনোর পরে 48 ঘন্টার মধ্যে যত ইনফ্লুয়েন্সিয়ালই হোক না কেন, তাকে অ্যারেস্ট করতে হয়েছে গভর্নমেন্টকে। তো এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে, অনেকগুলো ঘটেছে। যেমন আর একটা নিউজের কথা বলি, কতজন জাজের সিদ্ধান্ত হয়েছিল ইন্ডিয়াতে ট্রেনিং এ যাবে। আমার দেশে একটা সিঙ্গেল কলাম নিউজ হয়েছে, সিঙ্গেল কলাম নিউজ, লিডও না, সিঙ্গেল কলাম নিউজ, প্রথম পাতায়, যে এতজন জজ দিল্লিতে ট্রেনিং দিতে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে ওই ট্রেনিং ক্যান্সেল হয়েছে, তারা যেতে পারে। এটাই হচ্ছে আমার দেশ, এবং এটাই আমি আমার দেশ করতে চাই, এবং সেখানে আপনাদের সহযোগিতা লাগবে। অ্যাসাইনমেন্ট আমি শুধুমাত্র আমার ঢাকায় যারা সাংবাদিক আছেন তাদেরকে দিতে চাই না, আপনাদেরও দিতে চাই আমি অ্যাসাইনমেন্ট। এবং একটা অ্যাসাইনমেন্টের কথা আমার কলিগ আবদাল অলরেডি বলে দিয়েছে, যেটা আমার ইচ্ছা ছিল সেই 2012 সালের কথা। আমি অ্যারেস্ট হওয়ার আগে আব্দুল্লাহ শিকদার সাহেব, যিনি এখন যুগান্তরের সম্পাদক হয়েছেন, তাকে আমি অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম
এবং তাকে আমি বাজেটও দিয়েছিলাম যে বাংলাদেশের সর্বত্র ঘুরে ঘুরে যতগুলি সুফি সাধকরা বাংলাদেশে এসেছিলেন, যতগুলো আমরা ইতিহাসে জানি, তাদের সম্পর্কে যেন একটা করে স্টোরি আমার দেশে ছাপা হয়। তাহলে আমরা এক ধরনের কম্পাইল করতে পারবো এবং ভবিষ্যতে এটা এক ধরনের অথেন্টিক বই হিসাবে চলে আসবে যদি সবার ইতিহাস আমরা সেখানে বর্ণনা করতে পারি। বিখ্যাত যারা আছেন সুফি, যেমন হযরত শাহজালাল, হযরত শাহপরান, তাদেরকে সবাই চেনে, কিন্তু এরকম বাংলাদেশ সম্পর্কে বলা হয় একটা অদ্ভুত জায়গা যেখানে এমন কোন গ্রাম নাই যেখানে একজন সুফি আসেন না, এটা বলা হয় বাংলাদেশ সম্পর্কে। এরকম অনেক সুফি আছেন যাদের কাহিনী আমরা জানি না, এবং সিলেট অঞ্চলে প্রচুর এরকম আছে। এই কাহিনীগুলো আপনারা বলতে পারেন, তাহলে এই জাতিকে আপনারা ইতিহাস জানাতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা আমি আশা করেছিলাম অ্যাসাইনমেন্ট ছাড়াই আপনারা পাঠাবেন, দুর্ভাগ্যজনক ভাবে আপনারা পাঠান নাই এখন পর্যন্ত। সেটা হলো আমার কাছে ইনফরমেশন। আমি আপনাকে আরেকটা বলে রাখি, আব্দুল্লাহ জানে যে অনেক সোর্স কিন্তু আমার নিজস্ব আছে। এখন অনেক সোর্সের ইনফরমেশন কিন্তু আমি আব্দুলদের দিই, এবং ওই সোর্স থেকে আমি নিউজ দেই আব্দুলদের, এবং আব্দুল্লাহ নিউজ করে। তো এরকম অনেক সোর্স আমাকে বলেছে যে পতিত ফ্যাসিবাদী সরকারের বহু দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, এমনকি ব্যবসায়ীরা আপনাদের এই অঞ্চল দিয়েই পালিয়ে গেছে ভারতে। প্রচুর আছে এরকম, কিন্তু এরকম কোন কাহিনী আপনাদের কাছ থেকে আমি পাইনি। আমি আশা করেছিলাম যে সিলেট থেকে এই কাহিনীগুলো আমি পাবো। অনেকে বলে, আমি সত্য মিথ্যা জানি না, এই অঞ্চল দিয়ে ওবায়দুল কাদের পালিয়ে গেছে, এবং আরো অনেকজনের নাম আমি শুনি। এখানকার যারা মন্ত্রী ছিলেন তারা কোথায় পালিয়ে গেছেন, তারা এখন কোথায়? এই স্টোরিগুলি নাই কেন? এই স্টোরি নাই কেন যে আপনাদের এখানকার যে ফরেন মিনিস্টার ছিল, যে বলেছিল যে বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, এত আত্মসম্মানহীন লোক, সে এখন কোথায়, কি অবস্থায় আছে? এরকম স্টোরি সিলেট থেকে আপনারা দেন না কেন? এই স্টোরিগুলি তো আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম। আপনাদের কাছে একটা এমপির স্টোরি নাই, একটা মন্ত্রীর স্টোরি নাই। সিলেটে এতগুলো মন্ত্রী ছিল হাসিনার আমলের, তো তাদের যে দুষ্কর্ম, শহীদ ছিল, আরো বিভিন্ন, ইমরান ছিল, বিভিন্ন লোকজন ছিল, তাদের স্টোরি কই? তো আপনারা শুধু আগের মতো যদি উপজেলার প্রতিনিধি বা জেলা প্রতিনিধি হয়ে থাকতে চান, তাহলে কিন্তু আমার দেশের বর্তমান মেজাজের সাথে আপনারা খাপ খাওয়াতে পারবেন না। এখন আপনাদের চ্যালেঞ্জ অনেক বেশি। তো কাজেই আমি আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে গেলাম যে আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা সিলেট অঞ্চলের যারা ছিল, গ্রেটার সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ মিলে গ্রেটার সিলেট বিভাগে, তারা কে কোথায়? এই নিউজ আপনাদের কাছ থেকে আমি চাই। এক, তাদের দুর্নীতির খতিয়ান চাই আপনাদের কাছ থেকে। তারা কিভাবে পালিয়ে গেল, পালিয়ে গেছে কিনা, এই নিউজ চাই। যেমন ধরুন মানিক, কালা মানিক, যে আপনাদের এখান থেকে ধরা পড়েছিল বলা হয়, এটা নিয়ে অনেক রকম স্টোরি হয়েছে। এখানেও একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হতে পারে যে সে এখানে আসার আগে কোথায় ছিল, কি করে আসলো এখানে, কে নিয়ে আসলো তাকে এখানে, কার মাধ্যমে সে দালাল দিয়ে যদি পার হয়ে থাকে, কার মাধ্যমে পার হচ্ছিল। যে বিজিবির সদস্য তাকে ধরেছে, ওই বিজিবি ক্যাম্পে যান আপনারা, কে তাকে দেখেছিল, এর যে ব্যাকগ্রাউন্ড, কিভাবে গেল, এটা একটা ইন্টারেস্টিং নিউজ হয়। এই নিউজটা আপনারা খুঁজে বের করেন যে কোন জায়গায় নিয়ে যাচ্ছিল, কোন বর্ডারে গিয়েছিল সে। ওই যে আমরা ইউটিউবে দেখলাম যে কলা পাতার উপরে শুয়ে আছে, এই জায়গাটা কোথায়? সুতরাং এগুলো, এই স্টোরিগুলি আমাদের জানা আবশ্যক, এবং এগুলি যদি আপনারা দিতে পারেন, যেমন যদি শামসুদ্দিন চৌধুরী মানিকের স্টোরি আপনারা দিতে, তার বাড়ি হতো না, তার বাড়ি সিলেট না, তার বাড়ি ঢাকায়। শামসুদ্দিন চৌধুরী মানিকের স্টোরি যদি আপনারা দিতে পারেন, এটা তো লিড নিউজ হবে। তাহলে আপনি যে ব্যক্তি দেবেন তার নাম তো লিড নিউজে ছাপা হবে। সুতরাং এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে এই নিউজগুলো আপনারা দিতে পারবেন কিনা। আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, আপনাদের চারপাশে হলো, আবার বলি, হেজেমনিক ভারত। হেজেমনিক ভারতের সীমান্ত আপনাদের চারপাশে। তো তাদের সাথে আমাদের যে লড়াই, তারা কি কাজ করছে,
তারা কি ধরনের আগ্রাসন চালাচ্ছে, এই সংবাদগুলো তো আপনাদের এখান থেকে আসার কথা। টিপাই মুখ বাদ নিয়ে কিন্তু আমি এখানে লং মার্চ করেছিলাম। আমার সাথে সেদিন ইলিয়াস আলী ছিল। খুবই মিস করি আমি ইলিয়াস আলীকে, অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমার ইলিয়াস আলী। তো ওর কথা মনে হলে খুব কষ্ট পাই, খুব খারাপ লাগে। মনে হয় যদিও আমাদের পত্রিকায় আমরা অন্যরকম নিউজ দিয়েছি, তারপরেও আশা করতে ইচ্ছে করে ইলিয়াস আলী ফিরে আসুক। যদিও আমাদের সোর্স আমাদেরকে খারাপ নিউজ দিয়েছে, কিন্তু মনে হয় হোক না, খারাপ নিউজ যেটা দিয়েছে এটা ভুল প্রমাণিত হোক, ভুল প্রমাণিত আমার দেশ, কি যায় আসে। তারপরেও ইলিয়াস ফিরে আসুক। আমরা না হয় তখন বলবো যে আমাদের নিউজ ভুল ছিল, এই জন্য আমরা খুব আনন্দিত যে আমাদের নিউজ ভুল ছিল। মানে সাধারণত কোনো পত্রিকার সম্পাদক চায় না যে তার পত্রিকার নিউজ ভুল প্রমাণিত হোক, কিন্তু আমি চাচ্ছি ইলিয়াসের ক্ষেত্রে আমার নিউজ ভুল প্রমাণিত হোক। তো যাই হোক, পুরনো কথা চলে আসলে ইলিয়াসের কথা মনে পড়লো যে এইখানেই এক হোটেলে আমি ছিলাম, এখান থেকে আমরা দল বেঁধে আমরা রওনা হয়েছিলাম। তো এই যে টিপাই মুখ কিংবা এই যে ভারতের পানি আগ্রাসন, এগুলো নিয়ে তো আপনারা নিউজ দিতে পারেন। তারপরে এখানে যে পাথর কোয়ারিগুলো নিয়ে, এগুলো নিয়ে নিউজ হয়, এবং সেগুলোতে ভারতকে আটকাচ্ছে কিনা সেগুলো নিয়ে নিউজ হয়। একসময় তো এই পাথর ওঠানো একটা বড় প্রফেশন ছিল, তাদের কি অবস্থা। যেমন ধরেন এখন পরিবেশের কথা বলে অনেক সময় পাথর বন্ধ, তো যদি বন্ধ হয়ে থাকে যারা এই ব্যবসা করতো তারা কি করছে, এটা মানবিক স্টোরি হয়। এই ধরনের অনেক স্টোরি হতে পারে, সেগুলো আপনারা চিন্তা ভাবনা করে, যেমন আমাদের অফিসে এখন আমরা শুরু করেছি যে আমাদের সাংবাদিকরাই বলে যে তারা কি নিয়ে নিউজ করতে চায়, এবং আমরা প্রত্যেক সপ্তাহে মিটিং করি, ব্রিফিং করি, এবং ওখান থেকে আমরা সিলেক্ট করি যে কোন নিউজগুলো গুরুত্বপূর্ণ। এরকম সাজেশন আপনারাও কিন্তু দিতে পারেন জুবাইরের কাছে। আপনারা একজন জুবাইরকে বলেন যে আগামী 7 দিন আমি এটা, কিংবা আগামী 1 মাস, 7 দিন যদি খুব কম সময় হয়, আপনারা বলেন যে এই মাসে আমি এই এই বিষয় নিয়ে নিউজ করতে চাই। ডে ইভেন্ট তো আছে, এক্সক্লুসিভ নিউজ। আপনারা মনে রাখবেন আমাদের যে 1 মাস 3 সপ্তাহ, আজকে কিন্তু 1 মাস 3 সপ্তাহ, আরো 1 সপ্তাহ বাকি আছে। মাত্র 1 মাস 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সব থেকে আলোচিত পত্রিকা আমাদের যে হয়েছে, এটা হয়েছে ইনভেস্টিগেটিভ নিউজের জন্য, এটা হয়েছে লিড নিউজের জন্য, ডে ইভেন্টের জন্য হয় নাই। ডে ইভেন্ট তো ভাই প্রত্যেক পত্রিকায় আছে। একই ডে ইভেন্ট মানে কি, প্রত্যেক পত্রিকায় ডে ইভেন্ট। আর আজকাল এই যে মাল্টিমিডিয়ার যুগে, অনলাইনের যুগে সারাক্ষণ মানুষ ডে ইভেন্ট দেখতে পাচ্ছে। মনে রাখবেন যে শুধুমাত্র ডে ইভেন্ট পড়ার জন্য কেউ পত্রিকা পড়ে না। পত্রিকা পড়ে আমার দেশের নিউজের জন্য, ইনভেস্টিগেটিভ নিউজের জন্য পত্রিকা পড়ে, যার জন্য আমার দেশ মাত্র 1.5-2 মাসের মধ্যে সকল পত্রিকার সার্কুলেশন ক্রস করে গেছে। এটা আপনারা জানেন, শুধুমাত্র আমাদের সামনে প্রথম আলো আছে। তো সেটা ইনশাআল্লাহ আমার কলিগ বলেছে আমাদের টার্গেট 1 বৈশাখে ইনশাআল্লাহ আমাদের প্রেস আবার শুরু হবে, যেই প্রেস শেখ হাসিনার সরকার লুট করে নিয়ে গেছে। আমরা আবার নতুন উদ্যমে চেষ্টা করছি সেই প্রেস, নিজেদের প্রেসে কাজ করবার। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমরা একটু খেতে বসবো এখন। আপনারা আজকে কষ্ট করে এসছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আবার যে এতদিন পরে আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আশা করি আমাদের বাকি জীবন আমরা একসাথে থাকতে পারবো ইনশাল্লাহ।